হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে ৫ নম্বর লেসন হচ্ছে আমাদের মেইন বডি প্যারাগ্রাফের উপর টাস্ক টু রাইটিংয়ের, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়টি আলোচনা আছে তার মধ্যে অন্যতম। আমরা চলুন শুরু করি। প্রথমেই আমার স্কোর দিয়ে আপনাদেরকে ইন্সপায়ার করতে চাই। ইট ইজ পসিবল যে সবাই চেষ্টা করলে যে কেউ ভালো স্কোর করতে পারে। লেটস স্টার্ট। আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আপনারা খাতা কলম নিয়ে নোট নিয়ে যদি লেকচারটা করেন তাহলে হাইয়েস্ট আউটপুট পাবেন। লেটস বিগিন। প্রিভিয়াসলি আমরা যে আগে আরও 4টা লেকচার করছি, সেই 4টা লেকচারে আমরা কিন্তু কভার করছি কিভাবে টাস্ক টু কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে, কিভাবে আমাদের ইফেক্টিভলি আমরা প্ল্যান করব যাতে করে আমাদের ব্যান্ড অলওয়েজ 7, 8, 9 এর মধ্যে থাকে, হাউ টু জেনারেট আইডিয়াস, কারণ এইখানে অনেক স্টুডেন্টদের অনেক প্রবলেম হয়। এই ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন এবং চান এই আজকের ভিডিও থেকে আপনি শুরু করে থাকেন, তাহলে আমি বলবো যে আগের ভিডিওগুলো দেখেন, কারণ এটার ক্রনোলজিক্যালি না দেখলে আজকের লেকচারটা বুঝতে আপনাদের বেশ বেগ পেতে হবে। আর আমরা এটাও দেখছি, ঠিক প্রিভিয়াস লেকচারে দেখছি হাউ টু রাইট ব্যান্ড 9 ইন্ট্রোডাকশন। তাহলে ইন্ট্রোডাকশন লেখাটাও কিন্তু আমরা করে ফেলছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মেইন বডি প্যারাগ্রাফ। আমরা অলরেডি জানি যে আমরা চারটা প্যারাগ্রাফ দিয়ে একটা এসে আমরা লিখি, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন বাদ দিয়ে মাঝখানে যে দুইটা থাকে সেটাকে আমরা বলি মেইন বডি প্যারাগ্রাফ। মেইন বডি প্যারাগ্রাফ 1 এবং মেইন বডি প্যারাগ্রাফ 2। তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে 1 এবং 2 কীভাবে লিখব। তো যেভাবে আমরা শুরু করি প্রতিবার সেটা হচ্ছে একটি কোয়েশ্চেন দিয়ে এবং একটি অ্যান্সার দিয়ে। তো আজকে কোয়েশ্চেনটা হচ্ছে, মেনি সে দ্যাট মিউজিক, আর্ট অ্যান্ড ড্রামা আর as important as school subjects for primary school students. To what extent do you agree or disagree? এখানে যেটা প্রথমটা সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। দেখতেছেন এখানে লেখা, according to many people having children trained in extracurricular activities like music, art and drama at the elementary level is equally important to academic subjects. I completely agree with this opinion because it allows young learners become more intelligent and engage more with society. এটা ছিল ইন্ট্রোডাকশন। এখানে যেটা লেখা আছে সাদা ব্যাকগ্রাউন্ডে, এটা হচ্ছে মেইন বডি প্যারাগ্রাফ। আপনারা ভিডিওটা পজ করে এটা পড়েন, পড়ে দেখেন যে এটাতে কোনো প্রবলেম আছে নাকি নাই। গ্রামাটিক্যাল এররগুলো দেখতে হবে না, এটা ছাড়া অন্য অ্যাসপেক্টগুলো দেখেন, বিকজ এখানে কোনো গ্রামাটিক্যাল এরর নাই আমি বলে দিলাম। তাহলে অন্য অ্যাসপেক্টের দিয়ে দেখেন যে এটার টপিক সেন্টেন্স, এটার যে এক্সপ্লেনেশন এবং এক্সাম্পল ঠিক আছে কিনা। উইল কাম ব্যাক টু দিস, আমরা এটাতে আবার ফেরত আসবো আমাদের লেকচার শেষে। কমন মিস্টেক যেটা করে মেইন বডি প্যারাগ্রাফ লিখতে গিয়ে যে মিস্টেকগুলো করে সেটা হচ্ছে, কমন মিস্টেকস হচ্ছে নিউ মেইন আইডিয়া নিয়ে আসে। মনে রাখবেন আমাদের মেইন আইডিয়া কিন্তু অলরেডি ইন্ট্রোডাকশনে যে দুইটা দেওয়া থাকবে সেই দুইটাই মেইন আইডিয়া। পুরো প্যারাগ্রাফে, পুরো এসেতে আর কোনো মেইন আইডিয়া আমরা ইন্ট্রোডিউস করতে পারবো না, কখনোই না। মিস্টেক 2, পুর এক্সপ্লেনেশন মানে হচ্ছে যে আপনি এক্সপ্লেনেশনটা করেন নাই, এক্সপ্লেনেশনটা কম করছেন, অথবা একটা আইডিয়া বেশি এক্সপ্লেন করছেন আর একটা আইডিয়া এক্সপ্লেনই করেন নাই। এটা হচ্ছে পুর এক্সপ্লেনেশন। পুর এক্সাম্পল কি আমরা একটু পরেই দেখব। পুর এক্সপ্লেনেশন এটা আরেকটা মিস্টেক। সো মিস্টেক নাম্বার 3 হচ্ছে, এটা খুবই কমন, বা বিশেষ করে এটা পপুলার ইন্টারনেটে বেশ পপুলার যে এই স্ট্রাকচারে লিখতে হবে, ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি স্ট্রাকচার ইউজ করে। এটা করা যাবে না, এটা কারণ হচ্ছে এটা আনফিট একটা স্ট্রাকচার। আনফিট স্ট্রাকচার কেন? কারণ আপনি সর্বোচ্চ 2টা আইডিয়া নিয়ে কথা বলবেন। তাহলে 2টা আইডিয়া নিয়ে যদি কথা বলেন তাহলে ফার্স্টলি দিয়ে যদি শুরু করেন তাহলে ফার্স্টলি আর সেকেন্ডলির পরে তো আর ফাইনালি লিখতে পারবেন না। মানে 2টার প্রথমটাতে লিখলেন ফার্স্টলি, দ্বিতীয়টাতে লিখলেন সেকেন্ডলি, তাহলে দ্বিতীয়টার পরেই তো শেষ, তাহলে ফাইনালি তো আর লিখতে পারবেন না। তাহলে ফার্স্টলি সেকেন্ডলি কীভাবে, কেন এই স্ট্রাকচারটা আসলো? সো দিস ইজ আনফিট স্ট্রাকচার, এবং এটা খুব কমন। যখন এক্সামিনার এটা দেখে বিরক্ত হয়, এটা লিখবেন না, এটা অ্যাভয়েড করবেন। মিস্টেক 4, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি মিস্টেক্স। গ্রামার এবং ভোকাবুলারি মিস্টেক মেইন বডি প্যারাগ্রাফে মিস্টেকটাকে প্রিভেন্ট করার একটাই রাস্তা, সেটা হচ্ছে প্রতিটা লাইন যখন লিখবেন, লাইনটা লিখে আরেকবার পড়বেন, এবং একটা প্যারাগ্রাফ যখন লেখা শেষ হবে তার উপর আরেকবার পড়বেন। এইটা আপনার মানে মাইক্রো এডিট বা মাইক্রো কারেকশন একটা মেথড হিসেবে কাজ করবে। পরবর্তীতে এসে লেখার পরে যে 5 মিনিট বা 7 মিনিট আপনারা
কারেকশনের জন্য ইউজ করবেন, মানে এসে লেখার যে 40 মিনিটস, আউট অফ 40 মিনিটস লাস্টের যে 5 মিনিটস আপনার এডিটের জন্য ইউজ করবেন, তখন তো গ্রামার এবং ভোকাবুলারি মিস্টেক দেখবেনই, কিন্তু প্রতিটা লাইন লেখার পরে আরেকবার দেখবেন, বিকজ ইট উইল মেক ইট মোর এরর ফ্রি। চেকলিস্ট, আর এই চেকলিস্টটা আমরা কেন তৈরি করছি? চেকলিস্ট তৈরি করছি কারণ হচ্ছে আমাদের যে মার্কিং ক্রাইটেরিয়া আছে, মার্কিং ক্রাইটেরিয়াতে আমাদের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে একটু সহজে এক্সপ্লেন করার জন্য। যেমন মার্কিং ক্রাইটেরিয়াতে এই যে উপরে 4টা ওয়ার্ড লেখা আছে, ফুললি অ্যান্সার্স, অল পার্ট, ক্লিয়ার পজিশন, ডেভেলপড, সাপোর্টেড, এই শব্দগুলো মার্কিং ক্রাইটেরিয়া আছে। বাট এই শব্দগুলো কি মিন করে অ্যাকচুয়ালি? ফুললি অ্যান্সার্স, অল পার্টস মানে হচ্ছে আপনি যদি স্ট্রাকচার ফলো করেন তাহলে ফুললি অ্যান্সার হয়ে যাবে, এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ফুললি অ্যান্সার্স ইকুয়াল টু ফলো দ্য স্ট্রাকচার্স, সরি আমার এখানে স্পেলিং মিস্টেক্স আছে, ফলো স্ট্রাকচার্স। আর ক্লিয়ার পজিশন মানে হচ্ছে আপনি ইন্ট্রোডাকশনে যেই আইডিয়াটা লিখছেন সেইটাই আবার লিখবেন, নো নিউ আইডিয়াস। যদি কোনো নতুন আইডিয়া নিয়ে আসেন তখনই আপনার ক্লিয়ার পজিশন থেকে আপনি তখন মানে 2টা নাই পড়বেন, 3টা নাই পড়বেন, বা আপনার পজিশনটা সরে যাবে। সো নো নিউ আইডিয়াস, ক্লিয়ার পজিশন রক্ষা করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে নো নিউ আইডিয়াস। মেইন বডি প্যারাগ্রাফে কোনো ধরনের আইডিয়া নেওয়া যাবে না। ডেভেলপড মানে হচ্ছে এক্সপ্লানেশন, মানে আইডিয়াগুলো এক্সপ্লেইনড হতে হবে। সাপোর্টেড মানে হচ্ছে এক্সাম্পল দিয়ে সাপোর্টেড হতে হবে। সো এই উপরে 4টা মনে না রেখে নিচে 4টা মনে রাখেন, ফলোইং স্ট্রাকচার, নো নিউ আইডিয়াস, এক্সপ্লানেশন, এক্সাম্পল, দ্যাটস ইট। তাহলে কিন্তু আমাদের মার্কিং ক্রাইটেরিয়াতে আমরা ভালো, মানে মার্কিং ক্রাইটেরিয়ার যে ডিমান্ডটা সেটা ফুলফিল করতে পারবো। লেটস মুভ অন। তাহলে মেইন বডি প্যারাগ্রাফের যেটা লিখতে হয় সেটা হচ্ছে, মেইন বডি প্যারাগ্রাফ 4 থেকে 6টা লাইনে থাকে, এটা মুখস্থ করতে হবে না, বিকজ আমরা স্ট্রাকচার ফলো করলে এমনি চলে আসবে 70 to 90 ওয়ার্ডস। এটাও আপনাকে মনে রাখতে হবে না, বাট ইউ উইল গেট টু নো, আপনি যখন এনাফ প্র্যাকটিস করবেন আমার দেওয়া স্ট্রাকচার অনুযায়ী আপনার 70 to 90 ওয়ার্ডসই হবে এবং 4 to 6 লাইন্সই হবে। এই স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন, এটা কোনো দিন চেঞ্জ হবে না। সেটা হচ্ছে প্রথমে আপনি টপিক সেন্টেন্স লিখবেন, তারপরে এক্সপ্লানেশন, তারপরে এক্সাম্পল। এই এক্সপ্লানেশনটাতে টপিক সেন্টেন্স ইজ অলওয়েজ 1 লাইন, এক্সপ্লানেশন হবে হচ্ছে 2 থেকে 4 সেন্টেন্স, এক্সাম্পল তারপরে দিবেন একটা এক্সাম্পলও 1 সেন্টেন্সেই হবে। তো এক্সপ্লানেশনে 2 to 4, এখন 2টা সেন্টেন্স ইউজ করবেন না 4টা সেন্টেন্স ইউজ করবেন, এটা আপনার ইচ্ছা। 2 এর কম যদি ইউজ করেন, 1 সেন্টেন্সে যদি এক্সপ্লানেশন দিতে চান, সেন্টেন্সটার লাইকলি অনেক লম্বা হবে, বড় হবে এবং আপনার গুছায় লেখাটা একটু ডিফিকাল্ট হতে পারে, এবং একটা রিস্ক থেকে যায় যে এক্সপ্লেনেশনটা আসলে প্রপার নাও হতে পারে। সো আমি বলবো 2টা বা 3টা লাইন ইউজ করেন, আর 4-এর বেশি যদি আপনি ইউজ করেন তার মানে ওভারলি এক্সটেন্ডেড হবে এবং অনেক বেশি ওয়ার্ড হয়ে যাবে, একটা জাম্বো মার্কা এসে হয়ে যাবে। তো ওই এসেটা দরকার নেই, 2 to 4 এর মধ্যেই থাকবেন। যদি আপনার সেন্টেন্স লম্বা করতে পারেন 2, যদি শর্ট সেন্টেন্সে লিখতে হয় 4, দ্যাটস ফাইন, নো প্রবলেম। একজন এক একভাবে লিখবেন, এটাই স্বাভাবিক। একটা মেইন বডি প্যারাগ্রাফ দেখি। এই মেইন বডি প্যারাগ্রাফটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে, এই যে মেইন বডি প্যারাগ্রাফে আমরা বলছি 3টা পার্ট থাকে, এই 3টা পার্টের মধ্যে প্রথম পার্টটা কি? মেইন বডি প্যারাগ্রাফের যে প্রথম লাইনটা, এটাই হচ্ছে টপিক সেন্টেন্স। প্রথম লাইনটাই হচ্ছে টপিক সেন্টেন্স। প্রথম লাইনটা আসলে কি? টপিক সেন্টেন্সটা কি কোত্থেকে আসছে? এটা আসছে হচ্ছে ইন্ট্রোডাকশনের যে আইডিয়া 1, এটাই হচ্ছে মেইন বডি প্যারাগ্রাফ 1-এর টপিক সেন্টেন্স। আবারও বলি, ইন্ট্রোডাকশনের আইডিয়া 1টা হচ্ছে এখানকার এমবিপি 1, আর আইডিয়া 2 হচ্ছে এমবিপি 2। এমবিপি মানে হচ্ছে মেইন বডি প্যারাগ্রাফ, এটা মনে রাখবেন। তাহলে এইটা মূলত একটা কপি লাইন, এটা এই যে লাইনটা টপিক সেন্টেন্স, এটা মূলত ইন্ট্রোডাকশন থেকে কপি করে লিখছি, মানে ইন্ট্রোডাকশনে ডাইরেক্ট এভাবে লেখা নাই, একটু প্যারাফ্রাইজ করে লিখতে হবে এই। তাহলে এইটাই হচ্ছে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সের পরে এই যে গোল্ডেন কালার আর ব্রাউন কালার, স্টুডেন্টস থেকে শুরু করে পজিটিভলি এই পর্যন্ত, এটা হচ্ছে এক্সপ্লানেশন। তারপর লাস্টে যেটা সেটা হচ্ছে এক্সাম্পল। এটা জাস্ট আপনারা পজ করে পড়তে পারেন। দিস ইজ এ নাইস মেইন বডি প্যারাগ্রাফ। এখানে দেখেন এই মাঝখানে যেই এক্সপ্লানেশনটা, সেই এক্সপ্লানেশনের জন্য 2টা লাইন ইউজ করছে আমি। স্টুডেন্টস থেকে এখানে এই পর্যন্ত 1 লাইন, লার্নিংয়ের পর থেকে এই পর্যন্ত আরেকটা লাইন। আপনারা চাইলে 3 লাইনে লিখতে পারেন যদি বড় লাইন ইউজ করতে না চান, বা আপনার মনে হয় বড় লাইন ইউজ করলে ভুল বেশি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ছোট করে 4 লাইন পর্যন্ত যেতে পারবেন। এবারে আমরা চলেন দেখি টপিক সেন্টেন্স আমরা লিখবো কিভাবে। একটু আগে আমি একটু হালকা করে বলে দিছি, 1 লাইন সিম্পল সেন্টেন্স,
এই টপিক সেন্টেন্স কিন্তু কেউ কখনো চিন্তা করেন না যে আমি টপিক সেন্টেন্স এবং ওপেনিং, মানে এটা কিন্তু একটা বডি প্যারাগ্রাফের ওপেনিং লাইন। এই ওপেনিং লাইনটা কেউ কোনোদিন কমপ্লেক্স সেন্টেন্স বানানোর চেষ্টা করবেন না, কারণ এখানে আপনার একটা সিম্পল একটা আইডিয়া পেশ করবেন যেটা ইন্ট্রোডাকশনে অলরেডি মেনশন করা আছে। সুতরাং এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে নেওয়া ইম্পসিবল বিষয়, এবং যদি নেন তাহলে ভুল হবে। ইট উইল অলওয়েজ বি সিম্পল সেন্টেন্স। হাউ টু রাইট টপিক সেন্টেন্স? টপিক সেন্টেন্স আমরা লিখবো কীভাবে? ইট শুড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। ইন্ট্রোডাকশন টু বডি প্যারাগ্রাফস, আমি যে কথাগুলো আবার বলছি, একটু আগে বললাম, নট রিপিটিং দ্য ওয়ার্ড ফর ওয়ার্ড ফ্রম অ্যান ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন থেকে ওয়ার্ড ফর ওয়ার্ড আমরা ইউজ করবো না, বাট একটু চেঞ্জ করে ইউজ করবো। আমি একটু পরে আসতেছি। এটা অলওয়েজ এ সিম্পল সেন্টেন্স, এই কথাটা মনে রাখবেন। ইট ইজ অলওয়েজ এ সিম্পল সেন্টেন্স। এটাতে কখনো আপনি কমপ্লেক্স সেন্টেন্স দিতে পারবেন না। আবারও বলছি, টপিক সেন্টেন্স ইজ নাথিং। ইন্ট্রোডাকশনে যে আইডিয়াটা লিখছেন সেই আইডিয়া ওয়ান হচ্ছে একটা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স। One of the important benefits of teaching these subjects is better cognitive development of children. এটা হচ্ছে টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সটা কোত্থেকে আসছে? ইন্ট্রোডাকশনটা থেকে। এই ইন্ট্রোডাকশনটা থেকে আমি টপিক সেন্টেন্সটা আনছি। আপনি এটা একটু রিভার্সলি চিন্তা করেন। এই যে ইন্ট্রোডাকশনটা আগে পড়েন, টপিক সেন্টেন্সটা পরে যান। According to many people, এটা আমি একটা কোয়েশ্চেনের অ্যান্সার। According to many people, having children trained in extracurricular activities like music, art, and drama at the elementary level is equally important to academic subjects. এটা ছিল হচ্ছে ইন্ট্রোডাকশনের যেহেতু প্রথম লাইন, তার মানে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন স্টেটমেন্টের প্যারাফ্রেজড। আর এইখানে হচ্ছে আমাদের অপিনিয়ন এবং আইডিয়া। আই কমপ্লিটলি এগ্রি উইথ দিস অপিনিয়ন বিকজ এটা হচ্ছে আইডিয়া ওয়ান অ্যান্ড আইডিয়া টু। তাহলে বিকজ আইডিয়া ওয়ানে কি? ইট অ্যালাউজ ইয়ং লার্নার্স বিকাম মোর ইন্টেলিজেন্ট। তাহলে এই ইট অ্যালাউজ ইয়ং লার্নার্স বিকাম মোর ইন্টেলিজেন্ট, এই পার্টটাকেই আমি এটা বানাইছি। দেখেন এটার মিনিং আর এটার মিনিং কি সেম কিনা, যে গ্রিন সেম কিনা। ইট অ্যালাউজ ইয়ং লার্নার্স বিকাম মোর ইন্টেলিজেন্ট, এটা যেই কথা, যেই অর্থ বহন করে। One of the important benefits of teaching these subjects is better cognitive development of children. Cognitive development মানে হচ্ছে মেন্টাল ডেভেলপমেন্ট বা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট না বলে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টও বলতে পারেন। মেন্টাল ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি প্রপার টার্ম না, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট বলা যেতে পারে। তো দেখেন এটা আর এটা সেম থিং, ইন্টেলিজেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, জাস্ট সেম থিংটাই আমি লিখছি। অর্থাৎ ইন্ট্রোডাকশন যদি আপনার থাকে, ইন্ট্রোডাকশনে যদি আপনার আইডিয়াটা প্রপারলি লেখা থাকে, এটা আপনার টপিক সেন্টেন্সে লিখতে কোনো সমস্যা হওয়ার কথা না, বিকজ ইটস অল দ্য সেম থিং। টপিক সেন্টেন্স লিখতে যাদের প্রবলেম হয় এবং যারা বলেন যে টপিক সেন্টেন্স লিখতে পারতেছি না, তাদের মেইন প্রবলেম হচ্ছে তাদের প্ল্যানিংয়ে প্রবলেম। অর্থাৎ তারা ইন্ট্রোডাকশন লিখতে পারে নাই, বা ইন্ট্রোডাকশনে হজবরল লিখছে, প্রপার প্ল্যানিং করে নাই, সেই জন্য তার টপিক সেন্টেন্স পেতে কষ্ট হচ্ছে। আদারওয়াইজ টপিক সেন্টেন্স কিন্তু ইন্ট্রোডাকশনে দেওয়াই থাকে, এটাকে জাস্ট অন্য ওয়ার্ডে লিখতে হবে। দ্যাটস ইট। লেটস মুভ অন। এবার আমরা চলেন এক্সপ্লানেশন কীভাবে লিখবো 2 থেকে 4 সেন্টেন্সে, এটা নিয়ে আমরা একটু কথা বলি। এইখানে বাঁ দিকে তাকাবেন না, প্রথমে ডান দিকে দেখেন। এক্সপ্লানেশন যখন করবেন, যদিও রিয়েল লাইফ এক্সপ্লেনেশনটা ভেরি ইজি। কোনো একটা পয়েন্ট বললে, কোনো একটা আইডিয়া শেয়ার করলে, সেই আইডিয়ার পিছনে কারণ কি, ওয়াই, হাউ, এটা যদি আমরা কাউকে প্রশ্ন করি খুব ইজিলি পটপট করে উত্তর দেওয়া যায়। বাট পরীক্ষার হলে গিয়েই মনে হয় যে এই জিনিসগুলো একটু ব্যতিক্রম হয়ে যায় এবং সবার মধ্য থেকে আইডিয়া হারায় যেতে থাকে এবং লজিক্যালি থিঙ্কিং করাটা পসিবল হয় না। আমি বুঝতে পারি যে ওইটার স্ট্রেস বা একটা আর রাইটিংটা যেহেতু 2 ঘন্টা পরীক্ষা শেষে হয়, তখন একটু টায়ার্ড থাকে ব্রেনটা। সো ইটস আন্ডারস্ট্যান্ডেবল। সেই জন্যই আমাদের এই স্টেজেস বা স্ট্রাকচারগুলো ফলো করতে হবে। প্রথম 1 নাম্বার যেই অ্যাডভাইসটা থাকবে আমার, সেটা হচ্ছে যে মনে করেন আপনি এমন কাউকে লিখতেছেন, প্রিটেন্ড রাইটিং দিস টু এ পারসন হু হ্যাজ জিরো নলেজ, যার কোনো নলেজ নাই। সুতরাং তাকে আপনি যা বুঝাবেন সে তাই বুঝবে। সুতরাং লেখার মাধ্যমে এটা প্রকাশ করতে হবে আমাকে। এটার নামই হচ্ছে এক্সপ্লেনেশন। আর আরেকটা প্রশ্ন আপনার এটা করতে পারেন, সো হোয়াট। এটা হচ্ছে টপিক সেন্টেন্স বলার সাথে সাথে আপনি যদি আপনাকে প্রশ্ন করেন সো হোয়াট, যেমন
ওয়ান অফ এই যে এটা টপিক সেন্টেন্স, ওয়ান অফ দি ইম্পর্টেন্ট বেনিফিটস অফ টিচিং দিস সাবজেক্ট, আমি একটু আগে যেটা পড়ছি আপনাদের সাথে, ইজ বেটার কগনিটিভ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। সো হোয়াট, হাউ, ওয়াই, যদি আমি এই প্রশ্নটা এটাকে করি, যে উত্তরগুলো বেরোবে এটাই আমার এক্সপ্লেনেশন। মানে আমি কেন এটা বললাম, কেন, হাউ, যে এটা যে বেটার কগনিটিভ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন হয় কীভাবে বুঝলাম আমি, ওয়াই, কেন বলতেছি আমি এটা। এখন হয়তোবা আপনি রিয়েল ওয়ার্ল্ডে বলতে পারেন এটা তো খুবই অবভিয়াস, মানুষকে আর্ট, সায়েন্স, মিউজিক এগুলো শেখাইলে মানুষের তো ইন্টেলিজেন্ট হয়, বাচ্চারা ইন্টেলিজেন্ট হয়। হ্যাঁ, আমি যদি এটা রিয়েল লাইফে হয় তাহলে যদি প্রশ্ন করি যে কেন হয়, কিভাবে হয়, কেন হয় বা কিভাবে হয়, তখনই কিন্তু আপনাকে এক্সপ্লেইন করতে হচ্ছে যে ওকে এটার জন্য হয়, ওইটার জন্য হয়, যেটার জন্য হয় সেটাই হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন। তাহলে এখানে লজিক্যালি একটু থিঙ্ক করতে হবে যে আমার এই কথাটা আমি কেন বললাম, কি হইলে আমি বুঝাইতে পারবো একজনকে যেন আসলে তারা ইন্টেলিজেন্ট হয়, বিকজ তাদের সায়েন্স আর্টস এবং মিউজিক এগুলো পড়লে। তাহলে দেখেন আমার এক্সপ্লেনেশনটা দেখেন, স্টুডেন্টস অ্যাট অ্যান আর্লি এজ হ্যাভ দ্য হাইয়েস্ট লার্নিং ক্যাপাসিটি। বা মানুষ এই ইয়াং থাকার সময় লার্নিং ক্যাপাসিটিটা বেশি থাকে, অ্যান্ড দিস মেন্টাল গ্রোথ নিডস টু বি ফর্টিফাইড উইথ এন্টারটেইনিং স্কিলফুল অ্যাক্টিভিটিস। এবং এই সময় তাদের এই মেন্টাল গ্রোথের জন্য তাদের আনন্দদায়ক স্কিলফুল অ্যাক্টিভিটিস দরকার। ফর্টিফাইড মানে হচ্ছে যে এটার দ্বারা সাপোর্টেড হইতে হবে। লার্নিং মিউজিক, ড্যান্স and other forms of art provides them with excellent opportunities to undertake an exciting journey of acquiring skills which directly influences their mental development positively. আমি এটাই বলছি যে যখন তারা এটা মিউজিক, ড্যান্স এবং এই আর্ট এগুলো শিখে, তখন তারা নতুন স্কিল এবং নতুন স্কিলকে কীভাবে আয়ত্ত করতে হয় সেটা শিখে, এবং এইটা গিয়ে তাদের মেন্টাল ডেভেলপমেন্টকে পজিটিভলি ইম্প্যাক্ট করে। আপনারা যদি একজন ফ্রেন্ডের সাথে আলাপ করেন, সিমিলার সর্ট অফ আলোচনায় আসবে যে কেন মিউজিক, ড্যান্স এগুলো শিখতে হবে, এগুলো কীভাবে মানুষকে ইন্টেলিজেন্ট করে। সো আমি যেই কথাটা বললাম যে বাচ্চারা যখন ইয়াং এজ থাকে তখন তারা লার্নিং ক্যাপাসিটি বেশি থাকে, এবং লার্নিং ক্যাপাসিটি যখন বেশি থাকে তখন ওই মুহূর্তে আমরা যদি তাদেরকে এই একটা জার্নি দিতে পারি, যে জার্নিতে তারা নতুন স্কিল শিখবে, তখন তাদের এই নতুন স্কিল অ্যাকুইজিশনের মাধ্যমে তাদের মেন্টাল ডেভেলপমেন্ট হয়। দিস ইজ মাই এক্সপ্লেনেশন। আপনি এক্সপ্লেনেশনটা মনে হতে পারে জটিল, লেখার কারণে লেখার স্টাইলটা আমি একটু ইমপ্রুভড ভোকাবুলারি, টপিক্যাল ওয়ার্ডস এগুলো ইউজ করার চেষ্টা করছি বলে এরকম হয়েছে। বাট আপনি যদি সিম্পল ভাষায়ও লিখতে পারবেন, নো প্রবলেম, যার লেভেল অনুযায়ী লিখতে পারবেন। বাট যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন চেষ্টা করবেন হায়ার লেভেল ইউজ করার জন্য, মানে আপনি যে লেভেল শিখতে চাচ্ছেন সেখানে ইউজ করবেন। পরীক্ষার হলে গিয়ে ডিফারেন্ট টেকনিক, পরীক্ষার হলে গিয়ে কোন টেকনিকে লিখবেন আমরা এগুলো নিয়ে কথা বলবো পরের লেকচারগুলোতে। এই পর্যন্ত হচ্ছে আমাদের এই যে আমি করলাম, এটা হচ্ছে এক্সপ্লেনেশন। আই হোপ যে এখন আপনারা বুঝতে পারছেন কি বোঝাতে চাইছি। আরেকটা জিনিস একটা বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে কিছু জিনিস আছে খুব অবভিয়াস, যেমন এখানেও বলতে পারেন যে বাচ্চাদেরকে যদি বেশি জিনিস শেখানো হয় তারা তো ইন্টেলিজেন্ট হবেই, এটা তো অবভিয়াস, এটা এক্সপ্লেইন করার কি আছে, ট্রু, আমি এটা স্বীকার করি। বাট ওয়েন এভার থিংস আর অবভিয়াস ইউ স্টিল নিড টু এক্সপ্লেইন। এটা হচ্ছে আইএলটিএস এর ডিমান্ড, যে আপনাকে তারপরও ওয়ার্ডের মাধ্যমে আপনাকে এটা প্রকাশ করতে হবে। আপনি কেন মনে করতেছেন যে তারা কিছু জিনিস শিখলেই তারা ইন্টেলিজেন্ট হবে, এটা এক্সপ্লেইন করেন। হাউ, ওয়াই না পারলে হাউ দিয়ে এক্সপ্লেইন করেন, নো প্রবলেম, বাট এক্সপ্লেইন করবেন। এই এক্সপ্লেনেশনের যেই ওপেনিং লাইনগুলো, ওপেনিং ওয়ার্ডসগুলো, সেগুলা বিভিন্ন রিজন বা এক্সপ্লেনেশন যেগুলো আসে, যেভাবে আসে, সেই ওপেনারগুলো আপনি এইগুলো ইউজ করতে পারেন। দ্যাট ইজ টু সে, ইন আদার ওয়ার্ডস, দ্য রিজন ফর দিস ইজ বিকজ, অ্যান্ড দিস ইজ বিকজ দিয়ে প্রথম লাইন করে তারপরে বলতে পারেন অ্যাজ এ রেজাল্ট অর দেয়ারফর দিয়ে সেকেন্ড লাইন করতে পারেন, তাহলে একটা লজিক্যাল সিকোয়েন্স তৈরি হয়েছে। এগুলো জাস্ট এক্সাম্পল, এগুলো ছাড়াও হাজারটা এবং অনেকগুলো ওয়ার্ড ইউজ করতে পারেন আপনি। আর এগুলো দিচ্ছি মানে এই না যে এগুলোই আপনাকে ইউজ করতে হবে, বাট এগুলো নাইস এক্সাম্পলস, এগুলো ইউজ করতে পারেন, ফর্মাল ওয়ার্ডস, এবং এগুলো ইউজ করে আপনি খুব সুন্দর এসে লিখতে পারবেন, সেই জন্য এটা লেখা। আমরা মুভ অন করি।
এক্সাম্পল লিখতে হবে আমাদের লাস্ট পার্টে। যেটা করতে হবে মানে মেইন বডি প্যারাগ্রাফের লাস্ট অংশ যেটা, সেটা হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া। এক্সাম্পল দেওয়ার জন্য আপনি দুইটা ওয়ার্ড ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, টু ইলাস্ট্রেট। আমি যেটা করি, আমি যেটা সবসময় করি সেটা হচ্ছে একটা মেইন বডি প্যারাগ্রাফে লিখি ফর এক্সাম্পল, আর সেকেন্ডটাতে লিখি টু ইলাস্ট্রেট। তাহলে এক্সাম্পল ওয়ার্ডটা আমার আর রিপিট হয় নাই। তাহলে দুইটা ওয়েতে আমি লেখার সুযোগ পাচ্ছি। এটা আপনারা করতে পারেন। এক্সাম্পল কী ধরনের হয়? এক্সাম্পল হতে পারে পার্সোনাল স্টোরিজ, স্ট্যাটিস্টিক্স হতে পারে, রিয়েল এক্সাম্পলস হতে পারে, নিউজ স্টোরিজ হতে পারে, সার্ভিস, একাডেমিক ফাইন্যান্স। আমি একটু এগুলোর মধ্যে একটু মানে ডিমার্কেশনটা বোঝাই দিচ্ছি। পার্সোনাল স্টোরিজ মানে হচ্ছে আপনার জীবনে ব্যক্তিগতভাবে আপনি কী করছেন বা কিছু হয়েছে কিনা। যেমন একটু আগে আমরা একটু ইয়ের কথা বললাম, আর্টস, ড্যান্স এবং এগুলোর কথা বললাম। পার্সোনাল স্টোরিজ হতে পারে যে আপনি ছোটোবেলায় আর্টস বা শিখছেন কিনা, এটা পার্সোনাল স্টোরিজ। এটাকে দিয়ে যদি আপনি এক্সাম্পল দেন তাহলে আবার হচ্ছে পার্সোনাল স্টোরি রিলেটেড এক্সাম্পল। স্ট্যাটিস্টিক্স আসতে পারে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বা বিভিন্ন দেশের সরকারি মন্ত্রণালয় থেকে যেসব স্ট্যাটিস্টিক্স আসে সেগুলো স্ট্যাটিস্টিক্স। রিয়েল এক্সাম্পল কাকে বলে? রিয়েল এক্সাম্পল মানে হচ্ছে একটা ফ্যাক্ট যেটা ঘটছে, সবাই জানে, এটার নাম হচ্ছে রিয়েল এক্সাম্পল। আবারও বলছি, কারণ হচ্ছে আমাদেরকে 3 এবং 4 নাম্বারই ইউজ করতে হবে। 1, 2, 5, 6 ইউজ করা যাবে না। দিজ আর ব্যাড এবং পুয়ার এক্সাম্পলস। 3 আর 4 ইউজ করবেন। 3 নাম্বার কি? রিয়েল এক্সাম্পল, যেগুলো ফ্যাক্ট, সবাই জানে, সবাই দেখছে। নিউজ স্টোরিজ মানে এখানে ক্রিয়েটিভ হতে পারবেন। আপনি চাইলে এখানে বানায় অনেক কিছু লিখতে পারবেন টু সাপোর্ট ইউর আইডিয়া, টু সাপোর্ট ইউর স্টোরি। বাট এখানে নিউজ স্টোরিজ মানে হচ্ছে উক্ত নিউজ পেপারে এটা আসছে, এই কলামটা আসছে, উক্ত জার্নালে এটা আসছে, এই ধরনের নিউজ স্টোরিজ। নট সার্ভে। সার্ভের সাথে এটা কনফিউজ করা যাবে না। সার্ভে মানে হচ্ছে একটা গ্রুপ অফ রিসার্চার বা কেউ এটা তৈরি করছে। একাডেমিক ফাইন্ডিংসও রিসার্চ পেপার বেসড বা গবেষণালব্ধ ফলাফল। এই গবেষণালব্ধ ফলাফল এবং সার্ভে রেজাল্ট এটা কোনো দিন দিবেন না, এগুলো খুবই পুয়ার বিষয়। রিয়েল এক্সাম্পল দিবেন, নিউজ স্টোরিজ দিবেন, এই দুটাতে স্টিক থাকবেন। এবার পার্সোনাল স্টোরিজ কেন ইউজ করবেন না? কারণ পার্সোনাল স্টোরিজ আপনি যখন ইউজ করবেন তখন আপনার ব্যক্তিগত একটা স্টোরির ব্যক্তিগত মানে একক ব্যক্তির উপর একটা অবজারভেশন আপনি দিবেন। শুধু একক ব্যক্তির উপর অবজার্ভ করে একটা গ্লোবাল ফিনোমেনা বা আইডিয়া সাপোর্ট করা যায় না। সুতরাং এটা করা যাবে না। যেমন ধরেন আমি আপনাদের এখানে যে একটা এক্সাম্পল আমরা দিছিলাম, a study done by National Health Science showed that এটা children below 10 who participated in arts and music for at least a year had higher IQ. তো এটা কি আপনি বলতে পারবেন যে আপনার আইকিউ বেশি হয়েছে বিকজ আপনি ছোটোবেলায় আর্টস অ্যান্ড মিউজিক পড়ছিলেন? আর যদি হয়েও থাকে তাহলে সো হোয়াট? এটা জাস্ট ইউ অ্যাজ এ পার্সন, আপনি এক ব্যক্তি হিসেবে এটার সাথে আপনি জাস্ট গ্লোবালি একটা কগনিটিভ ডেভেলপমেন্টকে কানেক্ট করতে পারবেন না। তাহলে মেজরিটি বা একটা বেশি মানুষের উপর জেনারেলাইজেশন, এটাকে আমরা বলি জেনারেলাইজেশন না হলে আপনি কিন্তু এটাকে এক্সাম্পল হিসেবে টানতে পারবেন না। পার্সোনাল স্টোরিকেও জেনারেলাইজড করে আপনি রিয়েল এক্সাম্পল হিসেবে বা নিউজ স্টোরিজ হিসেবে বসাইতে পারবেন। যেমন ধরেন আপনার পার্সোনাল যেটা আপনি যদি কোনো কিছু এক্সপিরিয়েন্স করে থাকেন সেটাকে আপনি একজন ফেমাস কোনো একটা অ্যাক্টর বা ফেমাস কোনো একজন ব্যক্তির উপর বসায় দেন, যেটা মানুষ সবাই জানে, তখন এটাকে রিয়েল এক্সাম্পল হবে। সো দ্যাট ওয়ে আমরা পার্সোনাল এক্সাম্পল থেকে আমরা রিয়েল এক্সাম্পলে যেতে পারি, আবার পার্সোনাল এক্সাম্পলকে আমরা জেনারেলাইজড করতে পারি। অর্থাৎ আপনার জীবনে যেটা ঘটছে এই ধরনের একটা জিনিসকে আপনি সোসাইটির একটা অংশের উপর ইম্প্যাক্ট ফেলেন। আপনার এক্সামিনার এটা ভেরিফাই করবে না যে আপনি যেটা লিখছেন সেটা ট্রু কিনা, বাট ইট হ্যাজ টু মেক সেন্স এবং এটা ওই লজিক্যালি আসতে হবে। এবার লজিক্যালি আসার জন্যই আমি যে কথাগুলো বলতেছি এভাবে চিন্তা করার জন্য বলতেছি। এবার আমি আপনাদেরকে প্রশ্নটা আবার করি। প্রথমে তো এটা দেখায় বলছিলাম যে কোনো ভুল আছে কিনা দেখার জন্য। দেখেন এখন আমরা একসাথে পড়ি। One of the important benefits of teaching these subjects is better cognitive development of children. এটা কারেক্ট। ওয়াই কারেক্ট? কারণ এটা আমাদের ইন্ট্রোডাকশনের যেই মেইন আইডিয়া 1 এটাকে ডিরেক্টলি এটাকে সাপোর্ট করে এবং ওইটাই এটা। এবং পরে আমরা এক্সপ্লেনেশনটা পড়ছি। যেটা ভুল এখানে এই প্যারাগ্রাফ লেখাতে, মেইন বোর্ডের প্যারাগ্রাফে, সেটা হচ্ছে যে স্টাডি ডান বাই ন্যাশনাল হেলথ সায়েন্স শোড দ্যাট চিলড্রেন বিলো 10। এর একটা স্টাডি বা
রিসার্চ রিপোর্ট বা একটা স্টাডি রিপোর্ট আমরা এখানে তুলে ধরছি, আমি এখানে তুলে ধরছি, এবং এটা করা যাবে না। এটা আমি বলছি না যে এটা ভুল বা এটা দিলে আপনার নাম্বার কাটা যাবে, বাট ইউ উইল গেট পুয়ার মার্কস। আপনি এখানে এটাতে হায়ার মার্কস পাবেন না, স্পেসিফিক এক্সাম্পল না দিলে হায়ার মার্কস পাওয়া যাবে না। সুতরাং ইটস এ পুয়ার এক্সাম্পল, এবং এটা খুব সম্ভবত যদি আমার ভুল না হয় 6 ফর দিস এক্সাম্পল অনলি, এটা 6 or 6.5 এর দিকে চলে যাবে। চলেন আমরা এখন কিছু নিজেরা কিছু প্র্যাকটিস করি এবং আমি কয়েকটা জিনিস ডেকোড করে দেখাই যে একটা ভালো এক্সাম্পল কাকে বলে, ভালো এক্সপ্লেনেশন কাকে বলে, এবং এক্সপ্লেনেশনের লজিক ফ্লোটা কিভাবে আমরা প্রোগ্রেস করি। এই আজকের এই লেকচার থেকে আপনি মেইন বডি প্যারাগ্রাফের যে সব কিছু শিখে যাবেন তা না, বাট মেইন বডি প্যারাগ্রাফের কম্পোনেন্টগুলো কীভাবে ডিজাইন করা হয় সেটা শিখবেন। আমরা পরের লেকচারগুলোতে যখন যাবেন তখন দেখবেন যে অপিনিয়ন এসেতে কীভাবে লিখবেন, ডিসকাশন এসেতে কীভাবে লিখবেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে কীভাবে লিখবেন, ডাবল কোয়েশ্চেনে কীভাবে লিখবেন। প্রতিটা এসে যখন আবার আমরা 1 by 1 করব এসে টাইপ নিয়ে, তখন এই জিনিসগুলো আরও বেশি কনস্টিলড হবে, আপনার ব্রেইনে তখন আরও বেশি ক্যাচ করতে পারবে। বাট আজকের যে লেকচারটা আছে আমরা এটা মনোযোগ দিয়ে দেখি। আমরা এখন কিছু এক্সাম্পল দেখব, প্র্যাকটিস করব। এক্সাম্পলের আগে আমরা যে মেইন বডি প্যারাগ্রাফের স্ট্রাকচারটা সেটা একটু আগেই বলছি, সেটা হচ্ছে কীভাবে লিখবো। টপিক সেন্টেন্স প্লাস এক্সপ্লেনেশন সেন্টেন্স। এক্সপ্লেনেশন সেন্টেন্স কয়টা হতে পারে? 2 থেকে 4টা, প্লাস এক্সাম্পল। টপিক সেন্টেন্স কোত্থেকে লিখবো? ফ্রম ইন্ট্রোডাকশন। ইট শুড অলওয়েজ বি দি আইডিয়া নাম্বার 1 ফ্রম ইন্ট্রোডাকশন, দ্যাটস ইট। টপিক সেন্টেন্সটা জাস্ট ইন্ট্রোডাকশনেরই আর একটা রিইটারেশন বা প্যারাফ্রেজড ভার্সন। টপিক সেন্টেন্স কি? ইট শুড অলওয়েজ অ্যান্সার দ্য কোয়েশ্চেন। কেন, কীভাবে অ্যান্সার করবে? আমরা যদি ওই আইডিয়াটা মেনটেন করি, ইন্ট্রোডাকশনের আইডিয়াটা মেনটেন করি, তাহলে এটা অলওয়েজ এটা কভার করে ফেলবে। ইন্ট্রোডাকশন টু বডি প্যারাগ্রাফস, অফকোর্স বডি প্যারাগ্রাফের সর্বপ্রথম লাইন যেটা লিখবো সেটাই আমরা টপিক সেন্টেন্স লিখবো, অন্য কোনো লাইন লেখা যাবে না। এটা একটা সিম্পল সেন্টেন্স হবে, দ্যাটস ইট। নট রিপিটিং দ্য ওয়ার্ড ফর ওয়ার্ড। হ্যাঁ, ওয়ার্ড ফর ওয়ার্ড রিপিট করলে কিন্তু লাইন কেটে দিবে বা ওইটাকে ডিসকাউন্ট করবে। এক্সপ্লেনেশনের জন্য কি হচ্ছে আমাদের? সো হোয়াট দিয়ে প্রশ্ন করা, হোয়াই এবং হাউ দিয়ে প্রশ্ন করা, তাহলে আমরা বেরিয়ে যাব 2 to 4 সেন্টেন্স। বি ফ্লেক্সিবল ইন ইউজিং হাউ মেনি ইউ ওয়ান্ট, মানে আপনি আপনার লেভেল অনুযায়ী, আপনার যদি মনে হয় যে 4টা লিখলে আপনার জন্য ভালো হচ্ছে 4টা লিখেন, 2টা লিখলে যদি মনে হয় ভালো, ওকে, 3টা ইজ অলসো ওকে, নো প্রবলেম। 2 এর নিচে লেখা এবং 4 এর বেশি লেখা আমার মনে হয় এটা ঠিক না, এটা অ্যাভয়েড করবেন। দেন এক্সাম্পল নিয়ে আমরা বলছি, এক্সাম্পল নিয়ে কি বললাম যে পার্সোনাল স্টোরিজ, স্ট্যাটিস্টিক্স এগুলো দেওয়া যাবে না, রিয়েল এক্সাম্পল দিতে হবে, নিউজ স্টোরিজ দিতে হবে। ওকে, নাও লেটস লুক এট দিস। আমরা যে একটু আগে যেটা দেখলাম যে এই স্টাডি ডান বাই, এই এক্সাম্পলে ভুল ছিল। এই এক্সাম্পলে যেহেতু ভুল ছিল, এই এক্সাম্পলটা যদি আমরা কারেক্ট করি তাহলে কি ধরনের একটা এক্সাম্পল দিতে পারতাম, কি এক্সাম্পল দিলে এটার চেয়ে বেটার এক্সাম্পল হতো, সেটা হচ্ছে এখানে আমি আবার এক্সাম্পলটা দিছি। ফর এক্সাম্পল, রবীন্দ্রনাথ ঠাকুর, one of the most prominent novel writers, was into arts and music when he was a young boy, and that had helped him flourish his potential in becoming famous with his work during his adulthood. অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এটা একটা ফ্যাক্ট, এটা একটা জিনিস যেটা সবাই জানে, রিয়েল এক্সাম্পলস, এটা একটা রিয়েল এক্সাম্পল। এই এক্সাম্পলটা দেওয়ার মাধ্যমে আমি বুঝাইলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলায় পড়াশোনা আগ্রহ কম ছিল, কিন্তু সে প্রচুর আর্টস অ্যান্ড মিউজিকের ছিল এবং পরবর্তীতে এটা তাকে হেল্প করছে, সে বড় হয়ে তার কাজের মাধ্যমে সে পপুলার হয়েছে। সো হুইচ মিনস যে ছোটোবেলায় সে পড়াশোনা না করলেও পড়াশোনা আর্টস এবং মিউজিকে থাকার কারণে সে ট্যালেন্টেড হয়েছে এবং বড় হয়ে এই ট্যালেন্টটা প্রস্ফুটিত হয়েছে। So that's a nice example. It is a far better example than this যেটা আমরা উপরে লিখছি। এটাতে লাইক ইটস এ সার্ভে রিপোর্ট এবং এটা খুবই গড়পড়তা এই ধরনের এক্সাম্পল, এই এক্সাম্পলগুলো ইউজ করবে না। বাই এনি মিনস অ্যাভয়েড দিস স্টাডি এবং রিসার্চ রিপোর্টস। এবার আমরা চলেন আরেকটা কোয়েশ্চেন দেখি। এই কোয়েশ্চেনটা আমরা প্রথম থেকে দেখবো, রিয়েল এক্সাম্পল। সেটা হচ্ছে নাও ডেজ, এটা কোয়েশ্চেন হচ্ছে এটা হচ্ছে টাস্ক টু কোয়েশ্চেন। Nowadays the people interact with each other has changed because of technology. In what way that has technology affected the types of relationship people make?
হ্যাজ দিস বিকাম এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, এটা ডাবল কোয়েশ্চেন আছে এবং এটা কিসের উপর আছে, টেকনোলজি কীভাবে মানুষকে ইন্টারাক্ট করে এটা চেঞ্জ করে। ওকে, এনিওয়ে, সো দিস ইজ দ্য ইন্ট্রোডাকশনে আমরা প্রথমে কী করছি, প্রথম লাইনটা কি, প্রথম লাইনটা হচ্ছে প্যারাফ্রেজিং অফ দ্য কোয়েশ্চেন স্টেটমেন্ট। তাহলে এটা একটু কালার চেঞ্জ করে দিই আমি, এটা হচ্ছে একটা technology has enabled us to interact with one another in a different way. Okay, it is a question statement. এখানে কি কোনো ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট আছে? নাই, so this is good. Okay, paraphrase the question, then give your ideas and opinion. Okay, এখানে কি অপিনিয়ন চাইছে? অপিনিয়ন এটা কিন্তু চাইছে, এটা একটা ডাইরেক্ট কোয়েশ্চেন, হ্যাজ দিস বিকাম এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট। এটা যেটা জিজ্ঞেস করছে সেটা হচ্ছে পজিটিভ অর নেগেটিভের মধ্যে আমাকে চুজ করতে হবে। দিস ইজ কাইন্ড অফ অপিনিয়ন, বাট এই আরেকটা কোয়েশ্চেন হচ্ছে এটা। সো দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার জন্য হিসেবে আমি দুইটা আইডিয়া দিব এবং এই দুইটা আইডিয়াই আমার ইন্ট্রোডাকশনে আসবে। The main change it has brought about is allowing people to make friends online. Okay, আমি বললাম make friends online, এটা হচ্ছে আইডিয়া নাম্বার 1। তাহলে এটা আইডিয়া 1, and this essay argues that this is largely a negative development as most online relationships are fake. Online relationships are fake, এটা হচ্ছে আমার আইডিয়া নাম্বার 2। তাহলে এখান থেকে আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু একটা ডিরেকশন পেয়ে গেছি যে এই যে মেক ফ্রেন্ডস অনলাইন, এটা হবে হচ্ছে আমার মেইন বডি প্যারাগ্রাফ 1 এর টপিক সেন্টেন্স। অনলাইন রিলেশনশিপস আর ফেক, এটা হবে হচ্ছে মেইন বডি প্যারাগ্রাফ 2 এর টপিক সেন্টেন্স। আসেন চলেন আমরা দেখি, আমরা এই যে এটা মেইন বডি প্যারাগ্রাফ 1, এটা হচ্ছে 2, তাহলে এই দুইটার টপিক সেন্টেন্স কোনটা দেখি। এই যে এটা হচ্ছে টপিক সেন্টেন্স, এটা যদি টপিক সেন্টেন্স হয় এটাকে আমরা কালার ম্যাচ করে দিই এটার সাথে। ওকে, দেখেন আমরা বলছি মেক ফ্রেন্ডস অনলাইন, এইখানে দেখেন তো মেক ফ্রেন্ডস অনলাইনে কি লেখা হয়েছে কিনা। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অ্যালাউস পিপল টু ইউজ সোশ্যাল নেটওয়ার্কস অ্যান্ড মেক ফ্রেন্ডস এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সেম থিং, সেম কথাই লিখছে, আর কোনো কিছু অন্য কিছু কি লেখা হয়েছে না। ওকে, এবার কি অনলাইন রিলেশনশিপস আর ফেক, তাহলে এই প্যারার সেকেন্ড প্যারার প্রথম লাইনটাতেই থাকবে, এটা সেকেন্ড লাইনটা দিয়ে থাকবে। দেখি আমরা কি লিখছি, এটা দি প্রাইম ইস্যু with this is that many of these online relationships do not last long. হ্যাঁ, online relationships are fake, and এটাকে আমরা সেম ওয়েতেই লিখছি, ডিফারেন্ট ওয়ার্ড বাট মিনিং ইজ সেম। এবার আমরা এক্সপ্লেনেশনে যাই। দেখেন টপিক সেন্টেন্স লেখা কত সহজ, কারণ উপরের আইডিয়া আছেই, এটাকে জাস্ট নিচের লাইন হিসেবে লিখতে হবে। এক্সপ্লেনেশন কি, the internet is one of the biggest innovations of modern science, and social media such as Facebook are now widely popular among us, allowing people to be on a global network of millions of people and communicate in real time. কি হয়েছে, ইন্টারনেটের মাধ্যমে মানুষ একে অপরকে চিনে, ফেসবুকের মাধ্যমে মানুষ মিলিয়নস অফ মানুষ একটা নেটওয়ার্কের সাথে যুক্ত হয় এবং মানুষের একে অন্যের সাথে রিয়েল টাইমে কমিউনিকেশন করতে হবে। দিস ইজ লাইন 1। অ্যাজ এ রেজাল্ট, আমি যেটা বলছিলাম অ্যাজ এ রেজাল্ট মানে অর দেয়ারফরও বলতে পারতাম। As a result, one can become friends with another person even though they are miles apart. তারা মিলিয়ন দূরে থাকলেও ফ্রেন্ড হতে পারে। এটাই আমি প্রমাণ করছি। কি প্রমাণ করার চেষ্টা করছি, যে মেক ফ্রেন্ডস অনলাইন কীভাবে হয়, কেন আমি এই কথাটা বললাম, যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট মানুষকে অনলাইন ফ্রেন্ড হওয়ার জন্য কীভাবে সহযোগিতা করে। আমি বললাম যে এখানে একটা জিনিস দেখাইলাম যে টেকনোলজির মাধ্যমে মানুষ সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউজ করে এবং এখানে রিয়েল টাইমে কমিউনিকেট করা যায়, এবং এটার কারণে একে অন্যের সাথে আমরা ফ্রেন্ড হতে পারি যখন আমরা একই জায়গায় না, মাইলস অ্যাপার্ট, যখন দূরে তাও আমরা হতে পারি। ফর এক্সাম্পল, অ্যাকর্ডিং টু অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য ডেইলি স্টার, এটা কিন্তু একটা নিউজ সোর্স থেকে আমরা একটা লাইন দেখছি। দিস ইজ গুড এক্সাম্পল। আবারও বলছি নিউজ সোর্স থেকে, এখানে বাট এই এক্সাম্পলটা এই আইডিয়াটাকে সাপোর্ট করতে হবে, অর্থাৎ আমি যে এক্সপ্লেনেশনটা দিছি এবং যে লাইনটা আমি প্রথমে বলছি এটাকে সাপোর্টিভ হতে হবে। আপনি এই পর্যন্ত এক ধরনের কথা বলছেন আর এক্সাম্পল হিসেবে উল্টো একটা এক্সাম্পল দিচ্ছেন, তাহলে কিন্তু হবে না, তাহলে একদমই ভুল হবে। এই এক্সাম্পলটা
উপরের যে কথাগুলো এটাকে সাপোর্ট করতে হবে। 30% of millennials living in Dhaka have made at least one online friend on Facebook who they have never met in person. মানে এটা আমি প্রমাণ করছি যে মানুষ ফ্রেন্ডশিপ করে ফেলতেছে ঢাকায় 30% মিলেনিয়ালস, এবং যারা একে অন্যকে দেখে নাই। দ্যাটস ইট, দ্যাট ইজ সাপোর্টিং দ্য আইডিয়া যে অনলাইনে ফ্রেন্ডশিপ হচ্ছে। Okay, now comes the second body paragraph. The prime issue with this is that many of these online relationships do not last long. এটার সমস্যা কি, এটা হলো বেশি দিন টিকে না, এই ফ্রেন্ডশিপ রিলেশনশিপ টিকে না। দ্যাট ইজ টু সে, যে দেখেন এখানেও আমি কিন্তু আমার ওই যে একটু আগে বলছিলাম যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার থেকে একটা ওয়ার্ড আমি ইউজ করছি। দ্যাট ইজ টু সে that it is next to impossible to know someone from his online profile. That is to say, বা in other words, or this is because, same thing, which is filled with a lot of false information as there is no verification requirement. Verification requirement থাকে না, ফলশ্রুতিতে তাদের যে ইনফরমেশন, সেই ইনফরমেশন impossible to মানে judge or impossible to know from online profile. So there could be lost lot of false information. Therefore, that is to say, পরে আমি ইউজ করছি therefore, এখানে ইউজ করছিলাম অ্যাজ এ রেজাল্ট। এখানে অ্যাজ এ রেজাল্ট ইউজ করলে আমি এখানে ইউজ করছি দেয়ারফর, এখানে দেয়ারফর ইউজ করলে এখানে অ্যাজ এ রেজাল্ট ইউজ করতাম, তাহলে দুইটা আমার একটু ইন্টারচেঞ্জ করে, মানে রিপিট না করে। দেয়ারফর অ্যান অনলাইন ফ্রেন্ড ইজ লাইকলি টু বি ফেক অ্যান্ড সাচ রিলেশনশিপস আর মেয়ারলি এ ওয়েস্ট অফ টাইম অ্যান্ড এনার্জি। আমি এটা কেন লিখছি, কারণ হচ্ছে এটা আমাকে প্রমাণ করতে হবে যে এটা একটা খারাপ, কারণ আমার তো ওপিনিয়ন হচ্ছে লার্জলি নেগেটিভ ডেভেলপমেন্ট। এই নেগেটিভ ডেভেলপমেন্ট যে এটা পর্যন্ত কিন্তু আমাকে বলে দিতে হবে, বলতে হবে। তারপর আমি কি বলছি, টু ইলাস্ট্রেট। সো এক্সাম্পল, ফর এক্সাম্পল একবার ইউজ করছি, টু ইলাস্ট্রেট আরেকবার ইউজ করছি। টু ইলাস্ট্রেট, দি সাইবার ক্রাইম সেল অফ বাংলাদেশ রিসেন্টলি পাবলিশড অ্যান আর্টিকেল। দেন এগেন, এটা একটা আর্টিকেল থেকে নেওয়া, ইট ইজ নট এ রিসার্চ অর সার্ভে। আবারও বলছি, এটা একটা নিউজ বা একটা নিউজ থেকে আমি নিছি। এটা দিছিলাম, এই রবীন্দ্রনাথ ট্যাগোরেরটা ছিল হচ্ছে একটা রিয়েল এক্সাম্পলস, আর এগুলো হচ্ছে নিউজ স্টোরিজ। আমি নিউজ স্টোরিজ থেকে দিচ্ছি দুইটাই, একটা ডেইলি স্টার থেকে, আরেকটা হচ্ছে সাইবার ক্রাইম সেল অফ বাংলাদেশ রিসেন্টলি পাবলিশড অ্যান আর্টিকেল অন দেয়ার ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটে, স্টেটিং দ্যাট নিয়ারলি 25% অফ পিপল অ্যাকিউজড দেয়ার ফেসবুক ফ্রেন্ডস অফ সাইবার বুলিং করে তারা, মানে হ্যারাসমেন্ট করে। সো এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট হিসেবে দেখাইছি। দ্যাটস ইট।